মর্নিং স্টুডেন্টস, রবিবারের সকাল, কিন্তু আমি আমার হাঁটাতে ছুটি দিই না। জিমে গেলে বা যারা ফুল বডি ওয়ার্কআউট করো, আমি জানি তোমরা সপ্তাহে 5 দিন কি 6 দিন করো, একদিন করে রেস্ট দাও, কিন্তু কার্ডিওটা আমি এই হাঁটাটা মিনিমাম এটা কিন্তু আমি রোজই করি। কারণ এইটা আমার বলতে পারো মানে লাইফ লাইন, খুব ইম্পর্টেন্ট। এবং আমি তোমাদেরও সবাইকে সাজেস্ট করব যে আজকের যা পরিস্থিতি আমাদের সমাজে, সমস্ত জায়গায় ওয়েদার বলো বা যে কোনো নেগেটিভ ঘটনা বলো, সব কিছু মিলিয়ে আমাদের না মানে স্ট্রেস যেটা, সেটা ভয়ঙ্করভাবে বাড়ছে এবং আমাদের অজান্তেই বাড়ছে। আমরা সবাই হয়তো মানে স্ট্রেসটাই এতটাই নর্মাল হয়ে গেছে যে আমরা সেটাকেই ভেবে নিচ্ছি লাইফ, এবং আমাদের অজান্তেই কিন্তু আমাদের শরীরের যে কর্টিসল সেটা সবসময় হাই থাকছে। এবং কর্টিসল যেহেতু একটা ভয়ঙ্কর, মানে যদি কন্টিনিউ হাই হয়ে থাকে তাহলে তার ফলে তার যে সাইড এফেক্ট সেটা কিন্তু মাত্রাতিরিক্ত বেশি, যে কারণে এত রোগ ভোগ অমুক তমুক সব বাড়ছে। সেই জন্য আমি তোমাদের বলবো অবশ্যই প্রতিদিন যে কোনো একটা ফিজিক্যাল ওয়ার্কআউট করো। কারণ আমাদের ব্রেনের যে চাপ না, সেটা যখন তুমি শরীরের অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেখানেও যখন একটু চাপ দাও, তো ব্রেনটা একটু রিল্যাক্স পায়, একটু অক্সিজেন পায়। তুমি যত ওয়ার্কআউট করবে, যত কার্ডিও, বিশেষ করে কার্ডিও টাইপের যে ওয়ার্কআউট, এই নর্মাল ওয়াকিং বা সাঁতার বা হালকা জগিং, এই টাইপের যে ওয়ার্কআউটগুলো বা সাইক্লিং, এগুলো যদি করো তাহলে তোমার অবশ্যই মানে সারা বডিতে যেমন অক্সিজেন পৌঁছবে, ব্রেনেও অক্সিজেন পৌঁছবে, যেটা কিন্তু ভীষণভাবে তোমাকে রিল্যাক্স করবে, তোমার স্ট্রেস রিলিজ করবে। স্ট্রেস রিলিজ করার একটা অন্যতম উপায় হচ্ছে ব্রিদিং, এবং ব্রিদিংটা নর্মালি হয় যখন তুমি মানে নর্মালি একটু বেশি হয় যখন তুমি কার্ডিও করো। তো এটা রেগুলার করবে। এবং মনে রাখবে এখন না মানে এমন একটা পৃথিবী হয়ে গেছে যে এখানে সেই একটা গল্প পড়েছিলাম অনেক আগে, যে কোনো একটা গ্রামে একটা মানে কি বলবো, একজন বুজরুগ তান্ত্রিক টাইপের কেউ একজন এসেছিল, এবং সে এসে সেখানে কুয়োতে কিছু একটা বিষাক্ত মিশিয়ে দিয়েছিল, এবং সমস্ত গ্রামবাসী সেই জল খেয়ে পাগল হয়ে গেছিল। এবং তারপরে রাজামশাই খুব চিন্তায় পড়ে গেলেন যে সবাইকে ভালো করতে হবে বলে তিনি এসে গ্রামবাসীদের বোঝাচ্ছেন যে হ্যাঁ তোমরা এই জল আর খেও না, খেলে পাগল হয়ে যাবে। কিন্তু গ্রামবাসীরা অলরেডি খেয়ে পাগল হয়ে গেছে। গ্রামবাসীরা তখন ভাবছে যে আমরা নর্মাল আর রাজা পাগল, বলে রাজাকে মারতে ছুটছে যে এই রাজাকে আর রাখবো না, এই পাগল হয়ে গেছে। তখন রাজা দৌড়ে গিয়ে কি করলো, খুব অনেকক্ষণ চিন্তা ভাবনা করে তারপরে হয়তো দৌড়াতে দৌড়াতে নিজের প্রাণ বাঁচাতে করলো কি, ও কুয়োর জল খেয়ে নিয়ে ও পাগল হয়ে গেল। এবং তারপরে সে মানে সবার সঙ্গে আবার মিশে গেল, এবং লোকজনও বললো এই তো আমাদের রাজা ফিরে এসছে, আবার সুস্থ হয়ে গেছে। তো সেই অবস্থা কিন্তু এখন তুমি চারিদিকে মানে একটু নজর করলেই দেখতে পাবে। তো আমি তোমাদের বলবো যে কখনোই কিন্তু এরকম রাজার মতো হতে যেও না, সেটা কখনোই ঠিক হবে না। মনে রাখবে নেগেটিভিটি থাকবে, এবং নেগেটিভিটির যে কুফল সেটার ফায়দা অনেকে নেবে। অনেকেই খুব কি বলবো মানে যেটাকে আনএথিক্যাল কাজকর্ম করেও নানা রকম পজিটিভ জায়গায় থাকবে, কিন্তু তা বলে এই নয় যে তুমিও সেই কাজ করবে। তোমাকে কিন্তু নিজের ক্ষমতায় আসতে হবে, নিজের যে সঠিক যে তোমার যোগ্যতা সেইটা ইউজ করে তোমাকে কিন্তু লাইফে এগিয়ে যেতে হবে। আর মনে রাখবে পৃথিবীতে যেমন নেগেটিভিটি প্রচুর আছে, তেমন কিন্তু প্রচুর পজিটিভিটিও আছে। তো সেই পজিটিভিটির দিকে তাকাও। তোমাদের আজকের একটা খুব ভালো একটা খবর দিই, যে জানো কফি, নর্মাল ব্ল্যাক কফি, উইদাউট সুগার, উইদাউট মিল্ক, ব্ল্যাক কফি যদি দিনে অন্তত 3 থেকে 4 কাপ খেতে পারো না, শরীরের জন্য কিন্তু জীবনদায়ী উপকার ব্যাপার, এটা মাথায় রাখবে। এবং এই যে স্টাডিটা, এই কফিকে নিয়ে যে রিসার্চ, কফির যে উপকারিতা সেটা নিয়ে রিসার্চ কিন্তু 30 ইয়ার ধরে রিসার্চ হয়েছিল, এবং সেইখানে একমাত্র কফি, একমাত্র মানে বলতে পারো এই টাইপের পানীয় যেটা এত এক্সটেন্সিভ রিসার্চ হয়েছে এবং যেখানে এক্সাক্ট রেজাল্ট পাওয়া গেছে,
যেটা কিন্তু অন্যান্য কোনো ড্রিঙ্কসে সেই এক্স্যাক্ট রেজাল্ট কিন্তু নেই এবং এত এক্সটেন্সিভ রিসার্চ হয়নি। কফি একাধারে তোমার শরীরের মেটাবলিজম শুধু বৃদ্ধি করে তা নয়, তোমার ব্রেনের যে কগনিটিভ ফাংশন সেটাকে বাড়ায় এবং তোমার ফোকাস বৃদ্ধি করে। শরীরের যে ফ্যাটি লিভারের মানে যে ফ্যাটি লিভার যদি হয়ে থাকে তাদের জন্য কিন্তু কফি খুব ভালো এবং শরীরের মধ্যে যে স্টোরড যে এনার্জি সেটাকে কিন্তু ব্লাড স্ট্রিমে নিয়ে আসে। সো মানে কফির কিন্তু প্রচুর ভালো ভালো গুণ আছে এবং অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভরপুর আছে এখানে। তো আমি বলবো অবশ্যই তোমরা চেষ্টা করো দিনে অন্তত 1-2 কাপ কফি খাওয়ার। কফির নেগেটিভ এফেক্ট একটাই আছে, সেটা হচ্ছে কফি খাওয়ার পরে ঘুম আসতে চায় না তাড়াতাড়ি। তো অবশ্যই রাতে যখন ঘুমাবে তার আগে লাস্ট কফিটা যেন মিনিমাম 6 আওয়ার আগে হয়, 6 ঘন্টা আগে লাস্ট কফিটা খেয়ে নেবে। কারণ কফি একবার তুমি খেলে তার ইফেক্ট কিন্তু 6 ঘন্টা মিনিমাম থাকে। তো আমি তোমাদের সাজেস্ট করবো যে এই বিকেল 4টে ম্যাক্সিমাম তার আগে কফি খেয়ে নাও এবং সারাদিনে 3 থেকে 4 কাপ কফি খেতে পারো এবং এটা কিন্তু স্টুডেন্টদের জন্যও খুব হেল্পফুল। যাই হোক, এবার আসি আর একটা বিষয়, এই যে নিটের দেখছি যে স্ক্যাম, সেই স্ক্যাম নিয়ে, বা স্ক্যাম বলবো না কন্ট্রোভার্সি বলবো জানি না। তো আলটিমেটলি এই মানে নিটের যে রেজাল্ট বেরিয়েছে সেখানে তো নানারকম কি বলবো মানে হ্যাপাজার্ড জিনিস এ তো চোখে পড়ছেই। তার সাথে সাথে এখন দেখছি যে পুলিশ বিভিন্ন জায়গায় তদন্ত করে পুরো এভিডেন্স বার করছে। মানে এভিডেন্স এখনো চোখের সামনে আমরা আসেনি, কিন্তু পুলিশ বলছে যে তারা নাকি পেয়েছে যে ক্যাশের মাধ্যমে লাখ লাখ টাকা ক্যাশের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বা এই টাইপের ব্যাপার হয়েছে। তো এইগুলো দেখে অনেকে মনে করতে পারে যে যদি এরকমভাবে হয় তাহলে সত্যি আমাদের কি হবে, তাহলে আর পরীক্ষা দিয়ে কি লাভ, বা খুব ভেঙে পড়ে যদি যে সত্যি আমাদের তো কিছু করার নেই, আমরা সাধারণ মানুষ। তো এবং সেইটাকে নিয়ে যদি অনেকে আবার এটা বলে যে তোমরা প্রতিবাদ করো, ভাঙচুর করো, এই করো, বা দলবদ্ধভাবে গিয়ে করি, সেটা করতে পারো, কিন্তু সেটা করতে গেলে কিন্তু তোমাদের এটাও মাথায় রাখতে হবে যে যুগ যুগ টাইম পেরিয়ে যেতে পারে, কারণ আমাদের এই ব্যবস্থাটা খুবই মানে প্রবলেমেটিক। তো সেই ব্যাপারগুলো দেখে নেবে, কারণ আলটিমেটলি তোমরা কিন্তু স্টুডেন্ট, তোমাদের ক্লাস 12 অবধি তোমরা উঠেছো, এরপরে গ্র্যাজুয়েশন যে কোর্স সেটা আছে। তো আমি বলবো অবশ্যই এইসব, যদি তোমাদের ফ্যামিলি সেরকম ব্যাকগ্রাউন্ড থাকে, যদি খুব হাই প্রোফাইল মানে খুব মানে কি বলবো আর্থিকভাবে ভীষণভাবে সচ্ছল পরিবারের হও, তাহলে এইসব ডিসিশন নেওয়ার চিন্তা করো। আর যদি সেটা না হও তাহলে আমি বলবো অবশ্যই আগে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো। আগে নিজের পায়ে দাঁড়াও, নিজের প্রতিষ্ঠিত হও, নিজে সৎ উপায় উপার্জন করার মতো ক্ষমতা অর্জন করো, তারপর এই সমস্ত মানে মুভমেন্টের মধ্যে যেও, কোনো অসুবিধে নেই। কিন্তু সেটাই মানে এখনই এইসব জায়গায় জড়িয়ে পড়া না, আমার মনে হয় খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। সো আমি তোমাদের অবশ্যই এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, তোমরা যারা MBBS কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্যই নিটের এক্সাম দিয়েছিলে এবং চেয়েছিলে ভালো ডাক্তার হতে, কিন্তু এখন যা পজিশন এবং যা পরিস্থিতি, সেখানে তোমরা বুঝতে পারছো যে কখনোই সেই জায়গায় তোমরা চান্স পাবে না, কারণ এক্সামও খারাপ হয়েছে। এবং তোমরা আর একটা জিনিসও মাথায় রাখবে যে যখনই তোমরা দেখবে যে এই সমস্ত ক্যাওটিক ব্যাপার হয় না, তখন ওই ঘোলা জলে মাছ ধরতে অনেকে চলে আসে। মানে কি, মানে অনেকে হয়তো তুমি নিজেও হতে পারো তার মধ্যে একজন, যে হয়তো তুমি নিজেই জানতে যে এক্সামের রেজাল্ট খারাপ হবে, পরীক্ষা কেরাম দিয়েছো সেটা তোমার চেয়ে ভালো কেউ জানে না, তো তুমি নিজেই মানে জানতে, এবং এখন হয়তো তুমিও এক্সকিউজ দিচ্ছ না যে না আমার ওই তো এইসব দুর্নীতি হয়েছে ওই জন্য আমার র্যাঙ্ক এত কম এসছে। এই জিনিসটা করো না, নিজেকে ঠকিও না, নিজের কাছে সৎ থাকো। যদি মনে হয় যে না আমি সত্যি ভালো দিয়েছিলাম তাও এরকম হয়েছে, তাহলে আমার প্রতি অন্যায় হয়েছে, তাহলেও যেমন বলবো মানে এর পরের যে পজিটিভ স্টেপ সেটা নাও। আবার যদি এরকম হয়ে থাকে যে ওই মিথ্যে কথা নিজেকে মিথ্যাভাবে বুঝিয়ে থাকো, তাহলেও তো অবশ্যই সেটা তো মানে তাহলে তো মানে তুমি ওয়ান অফ দ্য মানে এই চিটারদের মধ্যে তুমিও ঢুকে গেলে। যাই হোক, সেই জন্য আমি তোমাদের বলবো এই সমস্ত না করে নিজের কেরিয়ারে ফোকাস করো, নিজের পড়াশোনার পেছনে সময় দাও। প্রচুর সাবস্টিটিউট কেরিয়ার আছে, আজকের
আজকের পৃথিবীতে না এখন আর শুধু ওই ডাক্তার ইঞ্জিনিয়ার বা মানে ডাক্তার ইঞ্জিনিয়ার আমাদের উকিল এই টাইপের প্রফেশনগুলো ছাড়া হ্যান্ডসাম স্যালারি ইনকাম করা যায় না বা ভালো কেরিয়ার তৈরি করা যায় না, এই ধারণাটা কিন্তু মানে খুব প্রাচীন ধারণা। এখন মানে যদি তোমরা খোঁজখবর রাখো তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে এমন প্রচুর ভালো ভালো প্রফেশনাল ডিগ্রি কোর্স আছে যেগুলোর মারফতও কিন্তু তুমি তোমার কেরিয়ার লাইফটাকে একটা টপ জায়গায় নিয়ে যেতে পারো। কারণ তোমার আলটিমেট যে গোল সেটা হচ্ছে যে একটা হ্যান্ডসাম স্যালারি ড্র করা অথবা উপার্জন করা, সেটা কোনো ব্যবসার মাধ্যমে হতে পারে, আবার কোনো এমএনসিতে যোগ করে হতে পারে। তো তার জন্য তোমার যেটা দরকার কোনো একটা মানে এমন কিছু স্কিল সেট তৈরি করা বা এমনভাবে নলেজ নেওয়া যেটার মাধ্যমে যেটাকে ইউজ করে তুমি ভবিষ্যতে তোমার কেরিয়ার পাথ এগিয়ে নিয়ে যাবে বা ইনকাম করতে পারবে। এবং তার জন্য অবশ্যই আমি বলবো একটা মিনিমাম একটা, অনেকে বলবে তাহলে স্যার ডিগ্রি বা এইসব ডিপ্লোমার কি দরকার? ডিগ্রি ডিপ্লোমা ছাড়া তুমি যদি বিশেষ করে চাকরির জীবনে ঢুকতে চাও, সরকারি বা বেসরকারি যে কোনো জায়গায়, সেখানে ডিগ্রি বা ডিপ্লোমার সার্টিফিকেটটার ভীষণ ভ্যালু আছে। তো ওই জন্য আমি বলবো অবশ্যই ক্লাস 12-এর পর যেহেতু গ্র্যাজুয়েশন কোর্সটা করাটা ম্যান্ডেটরি, বিশেষ করে যারা ভবিষ্যতে চাকরির দুনিয়ায় যেতে চাও তাদের জন্য। তো আমি বলবো এখন থেকে এমন কোনো অল্টারনেটিভ কোর্স বাছো যেগুলো কিন্তু ভবিষ্যতে, যে সমস্ত কোর্স করার পর ভবিষ্যতে চাকরির জীবনে প্রচুর অপশানস খুলে যেতে পারে। এবং নিশ্চয়ই তোমরা জানো যে এখন যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে আসছে এবং তারপরে ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটিং আসবে, তার ফলে এমন অনেক প্রফেশন আছে হয়তো বা যেটাকে আমরা এখন বিশাল ভাবি, সেটাই হয়তো আজ থেকে 5-10 বছর পর তার অস্তিত্ব নাও থাকতে পারে। তো সেই জন্য আমি তোমাদের বলবো অবশ্যই এমনভাবে কোর্স বাছাই করবে যে কোর্সটা করার পর ওই মানে ওই জবের প্রতি মানে জব পেলে না এমন জিনিসটা না হয়, মানে জবের স্ক্যারসিটি আছে। এবং আর একটা জিনিসও মাথায় রাখবে যে কটা প্রফেশনাল ডিগ্রি কোর্স আছে, হ্যাঁ, সেটা তো তুমি যে কোনো তার মধ্যে যে কোনো একটা তুমি বাঁচবে, নিশ্চয়ই সবগুলো তো বাঁচতে পারবে না, বা 2-3টে ইচ্ছে মতো যে কোনো একটা প্রফেশনাল ডিগ্রি কোর্স বাঁচো। তার মধ্যে কি কি প্রফেশনাল কোর্স সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। বিবিএ অবশ্যই আছে, বিসিএ, বিএসসি বায়োটেকনোলজি, বিএসসি মাইক্রোবায়োলজি, বিএসসি ইন মিডিয়া সায়েন্স, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন এবং ব্যাচেলার অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। এই প্রত্যেকটাই কিন্তু খুব মানে প্রফেশনাল ডিগ্রি কোর্স। এবং এর মধ্যে একমাত্র ওই 3টে কোর্স, বিসিএ, বিএসসি ইন বায়োটেকনোলজি আর বিএসসি ইন মাইক্রোবায়োলজি, এই 3টে কোর্স অনলি ফর সায়েন্স স্টুডেন্ট, মানে যারা ক্লাস 12 থেকে সায়েন্স দিয়ে এসছো। বাকিগুলো কিন্তু যে কোনো স্ট্রিম থেকে তোমরা করতে পারো। এছাড়াও বিটেক তো আছেই, কিন্তু বিটেকের জন্য তোমরা নিশ্চয়ই জানো যে জয়েন্ট দিতে হয় বা ক্লাস 12-এ সায়েন্সের ব্যাকগ্রাউন্ড দরকার হয়। তো এই যে কোর্সগুলো তুমি তার মধ্যে যে কোনো একটা বেছে সেই 4 বছর পড়াশোনা করছো এবং সেইটার সমস্ত মানে সেই সাবজেক্টের উপর সমস্ত নলেজ তো নিতেই হবে, কিন্তু সবসময় এটা নিয়েও প্রিপারেশান, এই প্রিপারেশানটাও নিয়ে রাখবে বা সেই মতো নিজেকে রেডি করবে যে ভবিষ্যতে যদি কোনো চেঞ্জ আসে, যদি কোনো নতুন স্কিল সেট তৈরি করতে হয়, সেটা মানে নিজে নিজে তৈরি করে নিতে পারবে। কারণ সবসময় কিন্তু তুমি পড়াশোনা করতে পারবে না। 4 বছর পড়াশোনা করলে বা 3 বছরের একটা গ্র্যাজুয়েশন কোর্স করলে সেই সময় তোমাকে তোমার ফ্যাকাল্টি মেম্বার যারা আছেন আর টিচার যারা আছেন তারা তোমাদের হেল্প করলো, তারা তোমাকে অনেকটা তোমার পড়াশোনার ক্ষেত্রে মানে মানে যাতে ভালোভাবে বুঝতে পারো সেটা শিখিয়ে দিল। এই হেল্পগুলো তারা করবেন এবং কলেজ থেকে অন্যান্য সাপোর্ট পাবে, সবই ঠিক আছে। এবং তার মাধ্যমে আলটিমেটলি একটা জায়গায় ভালো জায়গায় চাকরি পাবে। কিন্তু চাকরি পাওয়ার পরে তারপরে যখন যে প্রবলেমগুলো আসবে লাইফে, বা ধরো দেখলে এমন কিছু স্কিল সেট মানে শিখে নিতে হবে যেটা তুমি শেখোনি বা যেটা যে বিষয়ে জানতে না। কারণ আমি যেটা বললাম যে ভবিষ্যতে আলটিমেটলি এআই যে রেভলিউশন আসতে চলেছে, তার ফলে কিন্তু মানে কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে আমি মানে অলরেডি জেনে গেছি এবং সেটা নিয়েই সারা জীবন কাটিয়ে দেবো আর বাকি কিছু শিখবো না, এই যুগ কিন্তু মানে অলরেডি শেষ হয়ে গেছে। ভবিষ্যতে তোমরা যখন সেই 5-6 বছর পরে ক্যারিয়ার লাইফে ঢুকবে তখন দেখবে আরও সেই জিনিস চেঞ্জ হয়ে যাবে। তো অবশ্যই তোমাকে তখন এমন হতে হবে যে যখন মানে যে স্কিল সেটের দরকার হবে সেটা তুমি সঙ্গে সঙ্গে মানে নিজেকে কদিন শিখিয়ে, নিজেকে সময় দিয়ে, আলাদা করে টাইম দিয়ে সেটা শিখে নিতে পারো। নলেজ কিন্তু কন্টিনিউ নিয়ে যেতে হবে এবং কন্টিনিউ নিজের স্কিল সেট বাড়িয়ে যেতে হবে নিজের বিষয়, নিজের সাবজেক্টে। ওকে, তো কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে অবশ্যই গ্র্যাজুয়েশন করো। গ্র্যাজুয়েশনটা করার সময় কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়েই করো, কিন্তু সবসময় মনে রাখবে যে বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করছো সেই বিষয়ের ওপর যে স্পেশালাইজেশনগুলো আছে না,
যেমন আমাকে অনেকেই বলে যে স্যার বিবিএ জেনারেল করবো নাকি বিবিএ ইন ডিজিটাল মার্কেটিং করবো, আবার বিবিএ ইন বিজনেস অ্যানালিটিক্স করবো, মুক্তমুখ। তো আমি বলবো বিবিএটা পুরো জেনারেল কোর্সটাই ভালো করে করতে করতে যদি সময় পাও, সময় বার করতেই হবে। তোমাকে আলাদা করে ডিজিটাল মার্কেটিংয়ের ওপর আলাদা যে টিউটোরিয়ালসগুলো আছে সেইগুলো দেখে নিতে হবে, বা বিজনেস অ্যানালিটিক্সের উপর যে টিউটোরিয়ালসগুলো আছে সেগুলো দেখে নিতে হবে। শুধু তাই নয়, তার সাথে সাথে আরও যে সমস্ত এগুলো আছে, ধরো ক্লাউড কম্পিউটিং, এই টাইপের ব্যাপারগুলো কিন্তু তোমাদের এবং এগুলো শিখবে কি করে? এগুলো তোমার হয়তো ক্লাসে তোমার যে স্যার আছেন তিনি তোমাদের এই বিষয়ে শিক্ষা দেবেন না বা বলবেন না, হয়তো একদিন একটা ক্লাস করে হয়ে গেল, কারণ ওটা কোনো স্পেশালাইজেশন কোর্স না, এই বিবিএ জেনারেল, বাদ বাকি বিষয়গুলো শেখাতে হবে। তো তোমাকে এই বিষয়গুলো ভেবে নিয়ে তোমাকে আলাদা করে বাড়িতে বসে তোমার কম্পিউটারে বসে তোমাকে সেই সমস্ত টিউটোরিয়াল ডাউনলোড করে নিয়ে বা সেখানকার যে কোর্স মেটেরিয়াল সেগুলো ডাউনলোড করে নিয়ে নিজেকে শেখাতে হবে, নিজে পড়ে পড়ে বুঝতে হবে। বাস তাই নিয়ে যে ভিডিওগুলো আছে সেইগুলো দেখে তোমাকে রপ্ত করতে হবে। এইভাবে নিজেকে শেখাও, এইভাবে নিজেকে তৈরি করো। এবং ওই যেটা বললাম যে সবসময় রেডি থাক, মানে নিজেকে এমনভাবে তৈরি করে নাও, এমনভাবে প্রিপেয়ার করো যে যেমন তোমার ক্লাসে যে এক্সামগুলো হবে, যে সেমেস্টার এক্সামগুলো হবে, সেগুলোতে যেমন ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য যেমন নিজের সাবজেক্টটুকু একদম নিখুঁতভাবে পড়ো, নিজের নিখুঁতভাবে নলেজ গ্রহণ করো, তেমন সেই সাবজেক্টের বাইরে গিয়ে কিন্তু তোমার বিষয়বস্তুর মধ্যে থেকে সাবজেক্টের বাইরে যে আউট নলেজগুলো রয়েছে, ওকে, যেগুলো হয়তো তোমার সিলেবাসে নেই, যেটা তোমার বইতে নেই, সেই বিষয়ে তো নলেজ নাও। এবং ওই সবসময় রেডি রাখো, নিজেকে অ্যালার্ট রাখো যে আরও নতুন নতুন কি রিসার্চ বেরোচ্ছে বা নতুন নতুন কি ফাইন্ডিংস আসছে, সেইগুলো সম্বন্ধে নিজেকে অবগত রাখো। এইভাবে নিজেকে যদি একবার ট্রেন্ড করে নিতে পারো না, তাহলে ভবিষ্যতে তুমি যে লাইনেই যাবে, যে কেরিয়ারই বাঁচবে, যে প্রফেশনই বাঁচবে, সেখানে কিন্তু টপ লেভেলে যাবে। এটাই কিন্তু কেরিয়ারে সাকসেস পাওয়ার বা সাকসেসফুল হওয়ার মানে একমাত্র রহস্য হতে চলেছে। এবং সরকারি কলেজে ধরো কেউ মানে সরকারি চাকরি পাওয়ার কথা আসি এবার, দেখো সরকারি জায়গায় এমনিতেই যে কেউ একটা চাকরি নেওয়ার চিন্তাভাবনা বেশি করতো বা সেটা নিয়ে একটা ড্রিম ভাবতো যারা সরকারি জায়গায় চাকরি করব। তার কারণ একটা সময় অবধি ছিল কি, যে একবার একটা সরকারি সংস্থায় ঢুকে গেলে বা সরকারি দপ্তরে ঢুকে গেলে সারা জীবন যা কাজ করে যাচ্ছি সেই যাবো আসবো ওই কাজ করব, আর অটোমেটিক্যালি আমার স্যালারি ঢুকে যাবে, অটোমেটিক্যালি পদোন্নতি হবে, তারপর নানা রকম পেনশন, প্রভিডেন্ট ফান্ড, অমুক তমুক সব কিছু। সেই কনসেপ্টও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, ওকে। এবং আজ থেকে 5-6 বছর পর আরও কী হবে সেটাও আমি জানি না, কারণ নিশ্চয়ই জানো তোমরা যে সরকারি দপ্তরেও বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মী তাদের নেওয়া হচ্ছে, এবং এটা হবে আলটিমেটলি। কখনোই এরকম হতে পারে না যে একবার তুমি একটা কোনো এক্সাম ক্র্যাক করলে, একটা ইন্টারভিউ ক্র্যাক করলে, তারপর একটা জায়গায় ঢুকে গেলে, তারপরে ধরো তুমি সারা জীবন ঘুমিয়ে কাটিয়ে দেবে, বা সেই মানে শুধু ওই একটা এক্সামে পাস করেছিলে সেই প্রিভিলেজটাকে ইউজ করে, মানে তুমি তো মানে সেই কি বলবো, সেই রাজা হয়ে যাওয়ার মতো, যে একবার রাজা হয়ে গেলাম, এবার আমি উঠে সবার উপর ছড়ি ঘোরাবো। সেই কনসেপ্টটাই তো ঠিক নয় না। এটা সমাজ কখনো এই জিনিস মেনে নেবে না। এটা সমাজই আলটিমেটলি সমাজ মানে আমি বলতে চাচ্ছি নেচার, প্রকৃতি না, যে যতই ওপরের দিকে উঠুক তাকে আস্তে আস্তে আবার নামিয়ে সবার সমান এনে দেয়, সমান লেভেলে এনে দেয়। সেই জিনিসই হচ্ছে, এটা অটোমেটিক্যালি হচ্ছে। যোগ্যতমের বিবর্তন, এটা মানে, এবং যোগ্যতম মানে কি, যে সমস্ত কন্ডিশনে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। যে গায়ের জোর বিশাল সে যোগ্য নয়, বা যার বিশাল মানে কি বলবো, মানে যে বিশাল কুয়েল বা বিশাল মানে এ টাইপের বা বিশাল বুদ্ধিমান, সে যোগ্য নয়। তোমাকে ব্যালেন্স রাখতে হবে, সবকিছুতে ব্যালেন্স রাখতে হবে। মানে কি, তোমাকে একাধারে ক্ষুরোধার বুদ্ধি সম্পন্ন হতে হবে, একাধারে একটা ফিজিক্যাল এবিলিটি দরকার, তার সাথে সাথে মানুষকে কিভাবে ম্যানেজ করতে হবে সেটা যেমন জানতে হবে, তেমন মানুষের প্রতি সহানুভূতিশীল সেটাও হতে হবে, মানুষকে হেল্প করার মতো মেন্টালিটিও রাখতে হবে, সব কিছু রাখতে হবে, ওকে। একটা ব্যালেন্স ওয়েতে আসতে হবে, তবেই কিন্তু তুমি সার্ভাইভ করতে পারবে। এবং নেভার গিভ আপ, এই মেন্টালিটি তো রাখতেই হবে। কিন্তু তার মানে এই নয়, অনেকে ভাবে নেভার গিভ আপ মানে যা করেছি বেশ করেছি, মানে ভুল করলে ওই ভুলটাই আবার করে যাব, তা নয়। নেভার গিভ আপ মানে কি, যে একটা ভুল করেছি, তার জন্য আমি শাস্তি পেয়েছি বা তার ফল পেয়েছি, এইবার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তীকালে যাতে সেই ভুলটা না হয় সেই মতো ভেবে চিনতে আবার আমি নেক্সট
ট্রাই নেবো, আবার মানে নতুন করে উদ্যম নেবো। এটাই হচ্ছে নেভার গিভ আপ মেন্টালিটি। ওকে, তো এইভাবে যদি নিজেকে মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে পারো না, আর মাইন্ডসেটটাই কিন্তু সব। তুমি কি শিখবে, কি পড়বে, কি তোমার যে শেখার বিষয়বস্তু, পড়াশোনার বিষয়বস্তু, সেইগুলো শেখানোটা তো মানে বললাম না যেটা, যে এখন আর ওই টিচাররা শেখাবেন না, মানে এমনিতেই এখন অনেকে জানো নিশ্চয়ই নানা রকম অনলাইন অ্যাপে স্টুডেন্টরা নিজেরাই শিখিয়ে নিচ্ছে নিজেকে। তো মানে একজন ভালো শিক্ষক তার কিন্তু মেন কাজ এটাই, যে একটা স্টুডেন্টের মাইন্ডসেটটাকে ঠিক করা। তো সেই মাইন্ডসেট আমি বলবো তোমরা চেঞ্জ করো, মাইন্ডসেটটাকে ফাইন টিউন করো, এবং সবসময় এভার লার্নিং মেন্টালিটিতে থাকো, এবং অবশ্যই লোকজনের প্রতি নিজের সহানুভূতিশীল এই ব্যাপারটা রাখো, কিন্তু নেভার গিভ আপ মেন্টালিটিটাও রাখো। নিজের ভুল থেকে শেখো, শিখে সেই মতো চেঞ্জ করো। এবং অবশ্যই আমি বলবো আগে যেটা মেন ফোকাস রাখো, এখন এই মুহূর্তে ক্লাস 12-এ পড়ো, সামনে গ্র্যাজুয়েশন যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নেবে, প্রচুর পড়াশুনো করতে হবে। তো সেই পড়াশুনোটা যাতে ভালোভাবে করতে পারো তার জন্য পুরো ফোকাস থাকো, এবং তোমার এবং একমাত্র প্রায়োরিটি এখন হওয়া উচিত পড়াশুনো করা। সো এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলোর মধ্যে যে কোনো একটা চয়েস করে নাও, চয়েস করে নিয়ে ইমিডিয়েট অ্যাডমিশন প্রসিডিওর স্টার্ট করে দাও। যদি মনে হয় ভিডিওটা ভালো, অবশ্যই লাইক দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।